নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি 90 নম্বরের ফুল মক টেস্ট, সম্পূর্ণ বাংলা এসএলএসটি সিলেবাসের উপর ভিত্তি করে। আজকের এই মক টেস্টের মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতিটাকে যাচাই করতে পারবে যে তোমাদের প্রস্তুতি ঠিক কেমন হয়েছে। তাই তোমরা অবশ্যই আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত যুক্ত থাকবে। আর তোমাদের প্রস্তুতিকে মজবুত করার জন্য মনোযোগ সহকারে পড়াশোনার পাশাপাশি সময় ধরে দিনে 2 থেকে 3টে মক টেস্ট দেওয়া অবশ্যই দরকার। যারা আমাদের চ্যানেলের তরফ থেকে যে অনলাইন মক টেস্টের কোর্স লঞ্চ করা হয়েছে সেটি নিতে চাও, তোমরা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে। তোমরা এই মক টেস্টের কোর্সে পেয়ে যাবে 100টির মতো পাঠ্যপুস্তক, সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ, 90 নম্বরের ফুল মক টেস্ট এবং মিক্সড মক টেস্ট। অনেকে কিন্তু মক টেস্ট দিচ্ছে, তুমিও যদি দিতে চাও অবশ্যই যোগাযোগ করবে এই নম্বরে। তো চলো এবার আজকের মক টেস্টটিকে শুরু করা যাক। প্রত্যেকে কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর লাইভ চ্যাটে অ্যান্সার করার চেষ্টা করবে। আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো আমরা প্রথম প্রশ্নে চলে যাই, দেখা যাক কী প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন দেখো কী রয়েছে। চারু দত্ত ও বসন্ত সেনা কোন নাটকের চরিত্র? কৃষ্ণকুমারী, পদ্মাবতী, মৃচ্ছকটিক নাকি বিক্রম অরবসিয়ম? চারু দত্ত ও বসন্ত সেনা কোন নাটকের চরিত্র? প্রত্যেকেই লাইভ চ্যাটে অ্যান্সার করো, সঠিক উত্তর কী হবে? তো চারু দত্ত ও বসন্ত সেনা এটি মৃচ্ছকটিক নাটকের চরিত্র। অপশান গ হচ্ছে সঠিক উত্তর। চলো 2 নম্বর প্রশ্নে। মৃচ্ছকটিক নাটকের মোট অঙ্ক সংখ্যা কয়টি? 5টি, 7টি, 10টি নাকি 9টি? মৃচ্ছকটিক নাটকের মোট অঙ্ক সংখ্যা কয়টি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 10টি। চলো 3 নম্বর প্রশ্নে। মৃচ্ছকটিক নাটকে যে নদীর উল্লেখ রয়েছে শিপ্রা, গাঙ্গর, সরজু নাকি গঙ্গা? মৃচ্ছকটিক নাটকে কোন নদীর উল্লেখ রয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শিপ্রা। চলো পরবর্তী প্রশ্নে। কবিরের জন্মস্থান কোথায়? বর্ধমান, বারাণসী, পাঞ্জাবের শিয়ালকোট নাকি কেরালার কোভালামে? প্রত্যেকে সঠিক উত্তর লাইভ চ্যাটে কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বারাণসীতে। কবির কার শিষ্য ছিলেন? নিত্যানন্দের, রামানন্দের, নানকের নাকি জরাথ্রুষ্টের? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রামানন্দের। কবির রামানন্দের শিষ্য ছিলেন। কবিরের কবিতাগুলি কী নামে পরিচিত? আল কবির, কোরআনে, দোহা নাকি বাইবেল? কবিরের কবিতাগুলি কী নামে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দোহা। চলো পরবর্তী প্রশ্নে। কবিরের কবিতাগুলি সংগ্রহ করেছিলেন কে? কাশীমোহন সেন, কাশীনাথ দত্ত, আবিদা পারভিন নাকি জ্যোতিভূষণ চাকি? কবিরের কবিতাগুলি সংগ্রহ করেছিলেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হয়ে যাবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কাশীমোহন সেন। চলো 8 নম্বর প্রশ্নে। ফার্সিতে লেখা ইকবালের প্রথম কবিতা সংকলন কোনটি? আসরার ই খুদি, বাং ই দারা, জিবরাইল নাকি জাভেদনামা? সঠিক উত্তর কী হবে কমেন্ট করে জানাও। তো ফার্সিতে লেখা ইকবালের প্রথম কবিতার সংকলন হচ্ছে আসরার ই খুদি। তাহলে বাং ই দারা এটা কি? এটা হচ্ছে উর্দুতে লেখা ইকবালের প্রথম কবিতা সংকলন। এটার প্রকাশকাল কত? 1924। আর আসরার ই খুদি এটির প্রকাশকাল হচ্ছে 1915। চলো 9 নম্বর প্রশ্নে। নিম্নলিখিতদের মধ্যে কে সংস্কৃত রামায়ণকে
নেপালি ভাষায় অনুবাদ করেছেন? ইকবাল, ভানুভক্ত, অমৃতা প্রীতম নাকি গোপীনাথ মহান্তি? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সংস্কৃত রামায়ণকে নেপালি ভাষায় অনুবাদ করেছেন? প্রত্যেকে কমেন্ট করে জানাও উত্তর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভানুভক্ত। 10 নম্বর প্রশ্ন, ভানুভক্তের রামায়ণ হিন্দিতে অনুবাদ কী করেন? সুবুদ্ধিচরণ গোস্বামী, ডক্টর মুরারিমোহন সেন, জ্যোতিভূষণ চাকি নাকি শ্রী নন্দকুমার অমাত্য? ভানুভক্তের রামায়ণ হিন্দিতে অনুবাদ কে করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রী নন্দকুমার অমাত্য। চলো 11 নম্বর প্রশ্নে, কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1923, 1924, 1925 নাকি 1927? প্রত্যেকে উত্তর কমেন্ট করে জানাও। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1925। চলো পরবর্তী প্রশ্নে, কবি কাজী নজরুল ইসলামের বিশের বাঁশি কাব্যগ্রন্থটি কত সালে নিষিদ্ধ করা হয়? 1923, 1925, 1924 নাকি 1929? কবি কাজী নজরুল ইসলামের বিশের বাঁশি কাব্যগ্রন্থটি কত সালে নিষিদ্ধ করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1924। চলো 13 নম্বর প্রশ্নে, বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কোনটি? মৃত্যুক্ষুধা, চন্দ্রশেখর, বাঁধনহারা নাকি লীলাবতী? বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কোনটি? তো বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস হয়ে যাবে বাঁধনহারা। কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস। যদি প্রশ্ন করা হয় যে বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাসের রচয়িতাকে, তো উত্তর হয়ে যাবে কাজী নজরুল ইসলাম। তো এটি প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? এটি প্রকাশিত হয়েছিল মুসলিম ভারত পত্রিকায়। কত সালে গ্রন্থাগারে প্রকাশিত হয়? 1927 সালে। চলো পরবর্তী প্রশ্নে, রবীন্দ্রনাথ তাঁর কোন নাটকটি কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? মায়ার খেলা, চণ্ডালিকা, বসন্ত নাকি কালমুড়ি গয়া? রবীন্দ্রনাথ তাঁর কোন গীতিনাট্যটি কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বসন্ত। এতে কাজী নজরুল ইসলাম ভীষণ আনন্দিত হয়েছিলেন এবং এই আনন্দেই তিনি জেলবন্দি থাকা অবস্থায় একটি কবিতা লিখে ফেললেন। সে কবিতাটির নাম কি? আজ সৃষ্টি সুখের উল্লাসে। চলো 15 নম্বর প্রশ্নে, সতীনাথ ভাদুড়ীর কত সালে রবীন্দ্র পুরস্কার পান? 1949, 1950, 1956 নাকি 1965? সতীনাথ ভাদুড়ী কত সালে রবীন্দ্র পুরস্কার পান? প্রত্যেকে উত্তর কমেন্ট করে জানাও সঠিক উত্তর কী হবে। তো সতীনাথ ভাদুড়ী রবীন্দ্র পুরস্কার পান 1950 সালে। কোন উপন্যাসের জন্য পান? জাগরি। চলো 16 নম্বর প্রশ্নে, লীলা মজুমদারের প্রথম গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সন্দেশ, বসুমতী, বিচিত্রা নাকি প্রবাসী? লীলা মজুমদারের প্রথম গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সন্দেশ। লীলা মজুমদারের প্রথম গল্পটির নাম কি? লীলা মজুমদারের প্রথম গল্পটির নাম হয়ে যাবে লক্ষ্মী ছাড়া। প্রকাশিত হয়েছিল কবে? 1922 সালে। চলো পরবর্তী প্রশ্নে,
মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার উপন্যাস কত সালে প্রকাশিত হয়? 1970, 1977, 1979 নাকি 1985? মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার উপন্যাস কত সালে প্রকাশিত হয়? তো মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1979 সালে। চলো 18 নম্বর প্রশ্নে, বলয় গ্রাস উপন্যাসের রচয়িতাকে? বেগম রোকেয়া, নবনীতা দেবসেন, আশাপূর্ণা দেবী নাকি মহাশ্বেতা দেবী? বলয় গ্রাস উপন্যাসটি কার লেখা? তো বলয় গ্রাস এই উপন্যাসটির রচয়িতা হলেন আশাপূর্ণা দেবী। চলো পরবর্তী প্রশ্নে, জঙ্গম উপন্যাসটি কার লেখা? বনফুল, সমরেশ বসু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি প্রেমেন্দ্র মিত্র? জঙ্গম উপন্যাসটি কার লেখা? তো জঙ্গম এই উপন্যাসটির লেখক হচ্ছেন বনফুল। চলো 20 নম্বর প্রশ্নে, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পের নাম কি? শুধু কেরানি, অতসী মামি, সরীসৃপ নাকি হারানের নাত জামাই? তো মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পের নাম হয়ে যাবে অতসী মামি। চলো 21 নম্বর প্রশ্নে, বিরিঞ্চি বাবা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতবর্ষ, বিচিত্রা, কল্লোল নাকি প্রবাসী? বিরিঞ্চি বাবা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতবর্ষ পত্রিকায়। চলো 22 নম্বর প্রশ্নে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান? গণদেবতা, ধাত্রীদেবতা, চৈতালি ঘূর্ণি নাকি আরোগ্য নিকেতন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান? তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান সেটি হচ্ছে আরোগ্য নিকেতন। চলো 23 নম্বর প্রশ্নে, রাজশেখর বসুর প্রথম গল্পের নাম কি? তৃণখণ্ড, গড্ডলিকা, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নাকি বিরিঞ্চি বাবা? রাজশেখর বসুর প্রথম গল্পের নাম কি? তো রাজশেখর বসুর প্রথম গল্পের নাম হয়ে যাবে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। চলো 24 নম্বর প্রশ্নে, প্রেমেন্দ্র মিত্রের প্রথম উপন্যাস কত সালে প্রকাশিত হয়? 1924, 1925, 1926 নাকি 1927? প্রেমেন্দ্র মিত্রের প্রথম উপন্যাস কত সালে প্রকাশিত হয়? তো প্রেমেন্দ্র মিত্রের প্রথম উপন্যাস প্রকাশিত হয়েছিল 1926 সালে। প্রেমেন্দ্র মিত্রের প্রথম উপন্যাসের নাম কি? পাঁক। চলো পরবর্তী প্রশ্নে, সদানন্দ, বিপিন, মহেশ ও মাধবীলতা চরিত্রগুলি কোন উপন্যাসের? অহিংসা, পুতুল নাচের ইতিকথা, জীবনের জটিলতা নাকি স্বাধীনতার স্বাদ? সদানন্দ, বিপিন, মহেশ ও মাধবীলতা চরিত্রগুলি কোন উপন্যাসের? তো এই চরিত্রগুলি হচ্ছে অহিংসা উপন্যাসের। চলো পরবর্তী প্রশ্নে, রাজশেখর বসু কোন রচনার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান? গড্ডলিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন নাকি আনন্দী বাই ইত্যাদি গল্প? রাজশেখর বসু কোন রচনার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? তো রাজশেখর বসু সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন আনন্দী বাই ইত্যাদি গল্পের জন্য। চলো 27 নম্বর প্রশ্নে, রাজশেখর বসু প্রথম কোন রচনায় পরশুরাম ছদ্মনামটি ব্যবহার করেন? শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, গড্ডলিকা, কজ্জলি নাকি হনুমানের স্বপ্ন? তো রাজশেখর বসু প্রথম যে রচনায় পরশুরাম ছদ্মনামটি ব্যবহার করেন সে রচনাটি হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। কত সালে প্রকাশিত হয়? 1922 সালে। চলো পরবর্তী প্রশ্নে, ভূষণ্ডীর মাঠে গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত?
গড্ডলিকা কজ্জলি হনুমানের স্বপ্ন নাকি গল্প কল্প? ভূষণ্ডীর মাঠে গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্গত? তো ভূষণ্ডীর মাঠে গল্পটি যে গল্প গ্রন্থের অন্তর্গত সেটি হচ্ছে গড্ডলিকা। তো গড্ডলিকার প্রকাশকাল কত? 1924। কজ্জলি 1927। হনুমানের স্বপ্ন 1937। আর গল্প কল্প হচ্ছে 1950। চলো পরবর্তী প্রশ্নে। 29 নম্বর প্রশ্ন, ময়না দ্বীপের উল্লেখ রয়েছে কোন উপন্যাসে? গঙ্গা, হাঁসুলি বাঁকের উপকথা, তিতাস একটি নদীর নাম নাকি পদ্মা নদীর মাঝি? নিম্নলিখিত কোন উপন্যাসে ময়না দ্বীপের উল্লেখ রয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পদ্মা নদীর মাঝি। কার লেখা পদ্মা নদীর মাঝি উপন্যাসটি? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। কত সালে প্রকাশিত হয়? 1936 সালে। কোন পত্রিকায় প্রকাশিত হয়? পূর্বাশা পত্রিকায়। চলো 30 নম্বর প্রশ্নে। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কোন উপন্যাসটি? দিবারাত্রির কাব্য, জননী, অতসী মামি নাকি পুতুল নাচের রীতিকথা? মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গ্রন্থাকারে প্রকাশিত উপন্যাস কোনটি? তো মানিক বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল সেটি হচ্ছে জননী। কত সালে প্রকাশিত হয়েছিল? 1935। চলো 31 নম্বর প্রশ্নে। কোন রচনার প্রকাশের মধ্যে দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর সাহিত্য জীবনের সূত্রপাত ঘটে? পথের পাঁচালী, উপেক্ষিতা, অপরাজিতা নাকি মৌরি ফুল? কোন রচনার প্রকাশের মধ্যে দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য জীবনের সূত্রপাত ঘটে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উপেক্ষিতা। চলো পরবর্তী প্রশ্নে। সত্যচরণ কোন উপন্যাসের চরিত্র? আরণ্যক, ইছামতি, দৃষ্টিপ্রদীপ নাকি অনুবর্তন? সত্যচরণ কোন উপন্যাসের চরিত্র? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আরণ্যক। চলো 33 নম্বর প্রশ্নে। অপরাজিত উপন্যাসের প্রথম নাম কী ছিল? তৃণাঙ্কুর, আলোর সারথি, তাল নবমী নাকি ক্ষণভঙ্গুর? অপরাজিত উপন্যাসের প্রথম নাম কী ছিল? তো অপরাজিত উপন্যাসের প্রথম নাম ছিল আলোর সারথি। চলো পরবর্তী প্রশ্নে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পঞ্চগ্রাম উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতবর্ষ, শনিবারের চিঠি, নবকল্লোল নাকি উপাসনা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পঞ্চগ্রাম উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো তারাশঙ্করের পঞ্চগ্রাম উপন্যাসটি প্রকাশিত হয়েছিল ভারতবর্ষ পত্রিকায়। 35 নম্বর প্রশ্ন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ধাত্রী দেবতা উপন্যাস প্রথম কী নামে প্রকাশিত হয়? বোবাকান্না, নবদিগন্ত, জমিদারের মেয়ে নাকি চণ্ডীমণ্ডপ? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ধাত্রী দেবতা উপন্যাস প্রথম কী নামে প্রকাশিত হয়? তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ধাত্রী দেবতা উপন্যাস প্রথম যে নামে প্রকাশিত হয়েছিল সেটি হচ্ছে জমিদারের মেয়ে। চলো 36 নম্বর প্রশ্নে। শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন, ভারতী, বঙ্গবাণী নাকি ভারতবর্ষ? শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বঙ্গবাণী পত্রিকায়। চলো 37 নম্বর প্রশ্নে।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের নাম কি? ভিখারিণী, দেনা পাওনা, মন্দির নাকি করুণা? বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের নাম কি? তো বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের নাম হয়ে যাবে দেনা পাওনা। আর যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্পের নাম, তাহলে সেটি হয়ে যাবে ভিখারিণী। আর যদি প্রশ্ন করা হয় রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পের নাম কি, তাহলে উত্তর হয়ে যাবে কি ভিখারিণী। এই গল্পের প্রকাশকাল কত? 1874। চলো পরবর্তী প্রশ্নে, বঙ্কিমচন্দ্রের বিজ্ঞান রহস্য প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত? 1865, 1875, 1876 নাকি 1874? বঙ্কিমচন্দ্রের বিজ্ঞান রহস্য প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত? তো বিজ্ঞান রহস্যের প্রকাশকাল হয়ে যাবে 1875 খ্রিস্টাব্দ। 39 নম্বর প্রশ্ন, কমলাকান্তের দপ্তরের কোন প্রবন্ধটি বঙ্কিমচন্দ্রের লেখা নয়? চন্দ্রালোকে, মশক, স্ত্রীলোকের রূপ নাকি উপরের সবগুলি? কমলাকান্তের দপ্তর এর কোন উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের লেখা নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উপরের সবগুলি, অর্থাৎ চন্দ্রালোকে, মশক এবং স্ত্রীলোকের রূপ, এই তিনটি কিন্তু বঙ্কিমচন্দ্রের লেখা নয়। তো এই প্রবন্ধগুলি লিখেছেন কে? চন্দ্রালোক এবং মশক, এ দুটি প্রবন্ধ লিখেছেন অক্ষয়চন্দ্র সরকার, এবং স্ত্রীলোকের রূপ এটি লিখেছেন রামকৃষ্ণ মুখোপাধ্যায়। তার সাথে মনে রাখবে কমলাকান্তের দপ্তরের বিখ্যাত চরিত্র কমলাকান্ত, ভীষ্মদেব, নসিরাম, খোশনবিশ, প্রসন্ন, গোয়ালিনী। চলো 40 নম্বর প্রশ্নে, রবীন্দ্রনাথের ছিন্নপত্রের প্রকাশকাল কত? 1909, 1923, 1912 নাকি 1916? রবীন্দ্রনাথের ছিন্নপত্রের প্রকাশকাল কত? তো রবীন্দ্রনাথের ছিন্নপত্রের প্রকাশকাল হয়ে যাবে 1912। একচল্লিশ নম্বর প্রশ্ন, তপনের কোন গল্পটি সন্ধ্যা তারায় ছেপেছিল? প্রথম লেখা, প্রথম দিন, বর্ষার দিন নাকি সেই দিন? তপনের কোন গল্পটি সন্ধ্যা তারায় ছেপেছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথম দিন। চলো 42 নম্বর প্রশ্নে, ইলিয়াস দীর্ঘ কত বছর পরিশ্রম করে প্রচুর সম্পত্তি অর্জন করেছিল? 27 বছর, 40 বছর, 35 বছর নাকি 70 বছর? ইলিয়াস দীর্ঘ কত বছর পরিশ্রম করে প্রচুর সম্পত্তি অর্জন করেছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দীর্ঘ 35 বছর পরিশ্রম করে প্রচুর সম্পত্তি অর্জন করেছিল। আর সর্বহারা হয়েছিল কত বছর বয়সে? 70 বছর। চলো পরবর্তী প্রশ্নে, গিরিডি থেকে কসৌলি কত দিনের পথ? 2-3 দিনের, 5-7 দিনের, 8-10 দিনের নাকি 12-14 দিনের? গিরিডি থেকে কসৌলি কত দিনের পথ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 5-7 দিনের। চলে যাব পরবর্তী প্রশ্নে, প্রফেসর শঙ্কু স্বর্ণপর্ণীর গাছ কোথায় পেয়েছিল? গিরিডি, কালকা, কসৌলি নাকি নরম্যান্ডি? তো প্রফেসর শঙ্কু স্বর্ণপর্ণীর গাছ পেয়েছিল কসৌলিতে। 45 নম্বর প্রশ্ন, গল্প লেখ কোনি, তুই মস্ত লেখক হবি। কোনিকে কথাটি কে বলেছিল? হিয়া, বেলা, অমিয়া নাকি হরিচরণ? তো এই কথাটি বলেছিল কোনিকে বেলা। 46 নম্বর প্রশ্ন, আমি জানি আমার প্রতি ও জেলাস, এখানে ও বলতে কাকে বোঝানো হয়েছে? হিয়াকে, কোনিকে, হরিচরণকে
নাকি ক্ষিতীশকে? এখানে ও বলতে কাকে বোঝানো হয়েছে? তো এখানে ও বলতে বোঝানো হয়েছে কোনিকে। চলো পরবর্তী প্রশ্নে, হে বারীন্দ্র তব পদে এ মম মিনতি। বারীন্দ্র বলতে এখানে কার কথা বলা হয়েছে? রাম, রাবণ, সমুদ্র নাকি ইন্দ্রজিৎ? বারীন্দ্র বলতে এখানে কার কথা বোঝানো হয়েছে? তো এখানে বারীন্দ্র বলতে বোঝানো হয়েছে সমুদ্রকে। 48 নম্বর প্রশ্ন, কাঁধে যারা খাদ্যহারা আমার সন্তান তারা। কথাগুলি কে বলেছে? বুদ্ধ, সুপ্রিয়া, দেবী লক্ষ্মী নাকি ধর্মপাল? কাঁধে যারা খাদ্যহারা আমার সন্তান তারা কথাগুলি কে বলেছে? তো এই কথাগুলি বলেছে সুপ্রিয়া। 49 নম্বর প্রশ্ন, আর গাড়িগুলি খুবই নিচু কোন গাড়ির কথা বলা হয়েছে? খেলনা গাড়ি, ইস্ট ইন্ডিয়ান গাড়ি, ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি নাকি হিমালয়ান রেলগাড়ি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হিমালয়ান রেলগাড়ি। 50 নম্বর প্রশ্ন, বাঁচতে হবে বাঁচার মতো কোন কবিতার লাইন? এই জীবন নূতন জীবন এই তার পরিচয় নাকি ব্যথার বাঁশি? বাঁচতে হবে বাঁচার মতো কোন কবিতার লাইন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এই জীবন। চলো পরবর্তী প্রশ্নে, অমিয় চক্রবর্তী কত সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান? 1963, 1953, 1970 নাকি 1975? অমিয় চক্রবর্তী কত সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1963। লীলাময়ী রায় কার ছদ্মনাম? অমিয় চক্রবর্তী, অজিত দত্ত, অন্নদাশঙ্কর রায় নাকি নারায়ণ গঙ্গোপাধ্যায়? লীলাময় রায় কার ছদ্মনাম? তো লীলাময় রায় এই ছদ্মনামটি হচ্ছে অন্নদাশঙ্কর রায়ের। চলো পরবর্তী প্রশ্নে, সুন্দরবনে কত সালে ঝড় হয়েছিল? 1972, 1982, 1984 নাকি 1981? সুন্দরবনে কত সালে ঝড় হয়েছিল? তো সুন্দরবনে ঝড় হয়েছিল 1982 সালে। 54 নম্বর প্রশ্ন, আজিকে যতেক ড্যাশ ভাগ্য দেখিছে মন্দ। শূন্যস্থানে কী হবে? পাখিদের, মানবের, বনস্পতির নাকি অসহায় জাতির? আজকে যতেক ড্যাশ ভাগ্য দেখি মন্দ। শূন্যস্থানে কী হবে? তো শূন্যস্থানে হয়ে যাবে বনস্পতির। চলো পরবর্তী প্রশ্নে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রনাথ গল্পের উৎস কী? রায়কমল, সপ্তপদী, আগুন নাকি আরোগ্য নিকেতন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর গ, আগুন। 56 নম্বর প্রশ্ন, পুরো ডাস কি? জবের রুটি, জোয়ারের রুটি, বাজরার রুটি নাকি এক ধরনের মদ? তো পুরো ডাস এটি হচ্ছে জবের রুটি। জবের রুটিকে বলা হয় পুরো ডাস। 57 নম্বর প্রশ্ন, কলকাতার বাবুঘাট নির্মাণ করেছিলেন কে? রাজচন্দ্র, প্রীতিরাম, ভূপালচন্দ্র নাকি মথুরা মোহন? কলকাতার বাবুঘাট নির্মাণ করেছিলেন কে? তো কলকাতার বাবুঘাট নির্মাণ করেছেন রাজচন্দ্র। 58 নম্বর প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলমের লেখকের ভাবনা অনুসারে কোথা থেকে নল খাগড়া ভেঙে নিয়ে আসতেন? গঙ্গা নদীর তীর থেকে, টেমস নদীর তীর থেকে, নীল নদীর তীর থেকে নাকি সিন্ধু নদীর তীর থেকে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নীল নদীর তীর থেকে।
59 নম্বর প্রশ্ন, তোমার এই যন্ত্র তুমি রক্ষা করতে পারবে না, কথাটি কে বলেছে? তাপস, দশরথ, কেতকী নাকি মানস? তোমার এই যন্ত্র তুমি রক্ষা করতে পারবে না, কথাটি কে বলেছিল? তো এই কথাটি বলেছিল তাপস। কাকে বলেছিল? মানসকে। কোন যন্ত্রটার কথা বলা হয়েছে? বীক্ষণ নামের যন্ত্রটি। বীক্ষণ যন্ত্রটি কি? মনোরাজ্যের গুপ্ত রহস্য প্রকাশক যন্ত্র। চলো 60 নম্বর প্রশ্নে, চন্দ্রনাথ গল্পে হিরোকে কার সাথে তুলনা করা হয়েছে? সূর্যের, শুকতারা, কালপুরুষ নাকি চাঁদের? তো চন্দ্রনাথ গল্পে হিরোকে তুলনা করা হয়েছে শুকতারার সাথে। পরবর্তী প্রশ্ন, চন্দ্রিমা শব্দের প্রকৃতি প্রত্যয় হল চন্দ্রী যোগ মা, চন্দ্রী যোগ ইমন, চন্দ্র যোগ ইমন নাকি সবটাই ভুল? চন্দ্রিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কী হবে? তো চন্দ্রিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়টি হয়ে যাবে চন্দ্র যোগ ইমন। ব্যাঘ্র ভয়ে কেহ হই আসিতে স্বীকৃত হইলেন না, এখানে ব্যাঘ্র ভয়ে কোন কারক? কর্তৃকারক, অপাদান কারক, নিমিত্ত কারক নাকি অধিকরণ কারক? ব্যাঘ্র ভয় মানে ব্যাঘ্র হইতে ভয়, তাহলে এখানে কি হবে? অপাদান কারক। চলো 63 নম্বর প্রশ্নে, শিকারী বিড়াল গোঁফে চেনা যায়, এখানে গোঁফে কোন কারক বা কোন প্রকার করণ কারক? উপায়াত্মকরণ, হেতুময়করণ, লক্ষণাত্মকরণ নাকি যন্ত্রাত্মকরণ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লক্ষণাত্মকরণ। এখানে কি হচ্ছে? একটি লক্ষণ দেখে বিড়ালকে চেনা যাচ্ছে যে এটি একটি শিকারী বিড়াল। চলো পরবর্তী প্রশ্নে, সমাস নির্ণয় করো সপরিবার। মধ্যপদলোপী বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, সমানাধিকরণ বহুব্রীহি নাকি সহার্থক বহুব্রীহি? তো সপরিবার এটি হয়ে যাবে সহার্থক বহুব্রীহি। ব্যাসবাক্য কী হবে? পরিবারের সহিত বর্তমান। চলো পরবর্তী প্রশ্নে, সমাস নির্ণয় করো লোকলজ্জা। করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ নাকি কর্ম তৎপুরুষ? লোকলজ্জা এটি কোন প্রকার তৎপুরুষ সমাস? লোকলজ্জা কী হবে এখানে? ব্যাসবাক্য লোক থেকে লজ্জা বা লোক হইতে লজ্জা। তাহলে এখানে কোন সমাস হবে? এটি হয়ে যাবে অপাদান তৎপুরুষ সমাস। 66 নম্বর প্রশ্ন, মধু বাড়ি গেলে তবে যদু আসবে, এখানে তবে কোন প্রকার অব্যয়? সংশয়বাচক অব্যয়, সিদ্ধান্তবাচক অব্যয়, হেতুবাচক অব্যয় নাকি ব্যতিরেকাত্মক অব্যয়? তো এটি হচ্ছে সিদ্ধান্তবাচক অব্যয়। চলো পরবর্তী প্রশ্নে, বাঙালি অলস এই জন্যই বাঙালির উন্নতি নাই, এই জন্য এই অব্যয়টি কোন প্রকার অব্যয়? সংশয়বাচক, সিদ্ধান্তবাচক, হেতুবাচক নাকি ব্যতিরেকাত্মক? তো এই জন্য এটি হয়ে যাবে হেতুবাচক অব্যয়। যেহেতু বাঙালি অলস এই জন্যই বাঙালির উন্নতি নাই, এখানে হেতু বোঝাচ্ছে। চলো পরবর্তী প্রশ্নে, সবচেয়ে যে শেষে এসেছিল সেই গিয়েছে সবার আগে সরে, কোন বাক্যের উদাহরণ? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য নাকি মিশ্র বাক্য? সবচেয়ে শেষে যে এসেছিল সে গিয়েছে সবার আগে সরে, কোন বাক্যের উদাহরণ? তো এটি হয়ে যাবে জটিল বাক্যের উদাহরণ। চলো পরবর্তী প্রশ্নে, ভারতের ধনসম্পদ নেই কিন্তু সাধন সম্পদ আছে,
ভারতের এটি কোন প্রকার বিশেষ্য? সংজ্ঞাবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য নাকি সমষ্টিবাচক বিশেষ্য? তো ভারতের এটি হয়ে যাবে সংজ্ঞাবাচক বিশেষ্য। নির্দিষ্ট করে একটি দেশের নাম বোঝাচ্ছে, নির্দিষ্ট করে নাম বোঝালে হয় সংজ্ঞাবাচক বিশেষ্য। 70 নম্বর প্রশ্ন, দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে। এ বাক্যে দেখেছি হলো সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, অব্যয় নাকি সর্বনাম পদ? তো দেখেছি এটি হয়ে যাবে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া সাধারণত বাক্যের শেষে বসে, কিন্তু বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য বা বাক্যের ছন্দ মাধুর্যের জন্য এই সমাপিকা ক্রিয়াটিকে যে কোনো স্থানে বসাতে পারে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ দেখেছি এটি সমাপিকা ক্রিয়াকে বাক্যের প্রথম দিকেই বসানো হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে, পরীক্ষায় সফল হতে গেলে এর দ্বিগুণ পরিশ্রম চাই। এখানে দ্বিগুণ হলো সংখ্যাবাচক বিশেষণ, গুণবাচক বিশেষণ, পূরণবাচক বিশেষণ নাকি পরিমাণবাচক বিশেষণ? তো দ্বিগুণ এটি হয়ে যাবে পরিমাণবাচক বিশেষণ, দ্বিগুণ পরিমাণ। 72 নম্বর প্রশ্ন, যিনি আঘাত দিয়েছেন তিনি প্রলেপ দেবেন। এ বাক্যটিতে কোন প্রকার সর্বনাম ব্যবহৃত হয়েছে? সাপেক্ষ সর্বনাম, আত্মবাচক সর্বনাম, অনাদিবাচক সর্বনাম নাকি সাকল্যবাচক সর্বনাম? তো যিনি তিনি এটি হয়ে যাবে সাপেক্ষ সর্বনাম। একটি বাক্যে যখন দুটি সর্বনাম ব্যবহৃত হবে সেটি হবে কি সাপেক্ষ সর্বনাম। চলো পরবর্তী প্রশ্নে, আমার হৃদয়ে পুনর্বার আশার সঞ্চার হইতেছে। কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য নাকি কর্মকর্তৃবাচ্য? তো এটি হয়ে যাবে ভাববাচ্যের উদাহরণ। চলো পরবর্তী প্রশ্নে, যত শাস্তি দেবার দিন তবু বন্দে মাতরম ভুলব না। তবু কোন প্রকার অব্যয়? ব্যতিরেকাত্মক অব্যয়, সংযোজক, সিদ্ধান্তবাচক নাকি সংশয় সূচক? তো এখানে তবু হয়ে যাবে এটি সংকোচক অব্যয়। সংকোচক অব্যয় কী হয়? আকাঙ্ক্ষিত ফলটি না বুঝিয়ে তার বিপরীত ফলটি বোঝায়। চলো 75 নম্বর প্রশ্নে, মেয়েটি কি নাচি না নাচে? এ বাক্যে নাচি হলো কোন প্রকার কর্ম? কর্মের বিপসা, অনুক্ত কর্ম, সমধাতুজ কর্ম নাকি মুখ্য কর্ম? তো এটি হয়ে যাবে সমধাতুজ কর্ম। যখন বাক্যের ক্রিয়াপদ যে ধাতু থেকে গঠিত হবে সেই ধাতু থেকে যদি কর্মপদটি গঠিত হয় সেটা হয়ে যাবে সমধাতুজ কর্ম। 76 নম্বর প্রশ্ন, কাননে কুসুমকলি সকলি ফুটিল। এখানে কাননে হলো অপাদান কারক, অধিকরণ কারক, কর্তৃকারক নাকি কর্মকারক? তো কাননে এটি হয়ে যাবে অধিকরণ কারক। তার হাসিতে মুক্ত ঝরে। এখানে হাসিতে হলো করণ কারক, কর্মকারক, অধিকরণ কারক নাকি অপাদান কারক? হাসিতে এটি কী হবে? তো হাসিতে এটি হয়ে যাবে অপাদান কারক। ভয়ে আধমরা হয়ে আছে শিয়াল, খরগোশ আর হরিণ। আর হলো যে প্রকার অব্যয়? পদান্বয়ী, সমুচ্চয়ী, অনন্বয়ী নাকি অনুকার অব্যয়? তো আর এটি হয়ে যাবে সমুচ্চয়ী অব্যয়। চলো পরবর্তী প্রশ্নে, শুকনো বাতাসে গা চরচর করে। চরচর কোন প্রকার অব্যয়? পদান্বয়ী, সমুচ্চয়ী, অনন্বয়ী নাকি অনুকার অব্যয়? তো চরচর এটি হয়ে যাবে অনুকার অব্যয়। 80 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতের সিদ্ধান্ত মতো কাজ হচ্ছে।
এখানে পঞ্চায়েত কোন প্রকার বিশেষ্য? সংজ্ঞাবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য নাকি জাতিবাচক বিশেষ্য? তো পঞ্চায়েত এটি হয়ে যাবে সমষ্টিবাচক বিশেষ্য। পঞ্চায়েত, সভা, সমিতি এগুলি সমষ্টিবাচক বিশেষ্য। 81 নম্বর প্রশ্ন, কাঁদন থেকে হয়েছে কাঁদন, এখানে কোন প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে? নাসিকি ভবন, প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি নাকি অনন্য স্বরসঙ্গতি? তো এখানে যে প্রকার স্বরসঙ্গতি হয়েছে সেটি হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। প্রগত স্বরসঙ্গতি কি? পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনি পরিবর্তিত হবে। এখানে পূর্ববর্তী স্বরধ্বনি কি রয়েছে? আ রয়েছে, আর পরবর্তী স্বরধ্বনি দয়ের সাথে কি আছে? ও আছে। পরিবর্তিত হয়েছে কিসে? দয় ওকার, অর্থাৎ ওতে পরিবর্তিত হয়েছে। পূর্ববর্তী স্বরধ্বনি আয়ের প্রভাবে পরবর্তী স্বরধ্বনি অ কিসে পরিবর্তিত হয়েছে? ওতে পরিবর্তিত হয়েছে, অর্থাৎ এটি প্রগত স্বরসঙ্গতির উদাহরণ। আর পরাগত স্বরসঙ্গতিতে হয় পরবর্তী স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনির পরিবর্তন। চলো 82 নম্বর প্রশ্নে, অন্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে যে কাজ করে তাকে কি বলা হয়? সাধনকর্তা, প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা নাকি নিরপেক্ষকর্তা? যে অন্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে কাজ করে তাই কি বলা হয়? প্রযোজ্যকর্তা। আর যে নিজে কাজ করে না, অন্যকে কাজ করতে অনুপ্রাণিত করে বা অন্যকে দিয়ে কাজ করায়, সে হচ্ছে প্রযোজককর্তা। চলো 83 নম্বর প্রশ্নে, নিম্নলিখিত কোন বিভক্তি চিহ্নটিকে বলা হয় শূন্য বিভক্তি? এ, তে, কে নাকি অ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অ। চলো পরবর্তী প্রশ্নে, নিচের কোনটির অপর নাম কর্ম প্রবচনীয়? স্বরসঙ্গতি, অপিনিহিতি, উপসর্গ নাকি অনুসর্গ? তো নিচের যেটির অপর নাম কর্ম প্রবচনীয় সেটি হচ্ছে অনুসর্গ, এটিকে পরসর্গও বলা হয়। চলো 85 নম্বর প্রশ্নে, সংকলিত শব্দে সম উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? উৎকর্ষ, সম্যক, একতা নাকি অভিমুখ্য? তো এখানে সম উপসর্গটি ব্যবহৃত হয়েছে একতা অর্থে। চলো 86 নম্বর প্রশ্নে, ফন্দি ফিকির কোন প্রকার শব্দদ্বৈতের উদাহরণ? দ্বিরুক্ত শব্দের শব্দদ্বৈত, যুগ্ম শব্দের শব্দদ্বৈত, পদবিকারবাচক শব্দদ্বৈত নাকি ধনাত্মক শব্দদ্বৈত? ফন্দি ফিকির কোন প্রকার শব্দদ্বৈতের উদাহরণ? তো এটি হয়ে যাবে যুগ্ম শব্দের শব্দদ্বৈত। ফন্দি ফিকির এটি প্রায় সমার্থক শব্দ, তাই কি হবে? যুগ্ম প্রায় সমার্থক শব্দের শব্দদ্বৈত বা প্রায় সমার্থক যুগ্ম শব্দের শব্দদ্বৈত। চলো পরবর্তী প্রশ্নে, পরগনা কোন শব্দ? আরবি, ফার্সি, দেশি নাকি পর্তুগিজ? তো পরগনা এটি হয়ে যাবে ফার্সি শব্দ। 88 নম্বর প্রশ্ন, প্রত্যুষ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? প্রত্যযোগ উস, প্রত্যযোগ দীর্ঘ উ, মূর্ধন্য স, প্রতিযোগ উস, প্রতিযোগ উস। প্রত্যুষ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি হবে? তো প্রত্যুষ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদটি হয়ে যাবে প্রতিযোগ উস, দীর্ঘ উ, মূর্ধন্য স। চলো পরবর্তী প্রশ্নে, যতদূর থেকে হয়েছে যদ্দূর, এটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ? বিষয় ভবন, সমীহ ভবন, অপিনিহিতি নাকি অভিশ্রুতি? তো এখানে যদ্দূর এটি হয়ে যাবে
সমীভবনের উদাহরণ। সমীভবনে কী হয়, দুটি আলাদা আলাদা ব্যঞ্জন সমব্যঞ্জনে পরিণত হয়। এখানে ত এবং দ দুটি আলাদা আলাদা বর্ণ একটি বর্ণে পরিণত হয়েছে দয়ে। চলো আজকের মক টেস্টের লাস্ট প্রশ্নে। টাইম ওয়ান্স পাস্ট ক্যান নট বি ব্রট এনি মিনস, এর বঙ্গানুবাদটি কী হবে? সময় অতীত হলো কিন্তু জীবনের কোনো অর্থ প্রদান করলো না। সময় ভীষণ মূল্যবান। সময় একবার চলে গেলে আর কোনো উপায় ফিরে পাওয়া যায় না, নাকি সময়ের সাথে এগিয়ে না গেলে পিছিয়ে পড়বে। তো এর সঠিক বঙ্গানুবাদটি হয়ে যাবে অপশন গ, সময় একবার চলে গেলে আর কোনো উপায় ফিরে পাওয়া যায় না। তো আজকের এই মক টেস্ট এখানেই শেষ হচ্ছে। তোমরা আজকের 90টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকের এই মক টেস্টটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আর মক টেস্ট ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে।